আমি যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে সপুষ্প উদ্ভিদের যৌনজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এটা বলতে গিয়ে বলতে হয় যে পৃথিবীতে যে সমস্ত জীবকুল বা প্রাণীকুল যারাই অবস্থান করছে তাদের নির্দিষ্ট একটি বংশবিস্তার পদ্ধতি রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখব যে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বংশবিস্তারের ক্ষেত্রে যৌনজননটা বা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কোথায় কাজ করছে। সর্বপ্রথম বলতে গেলে সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ ফ্লাওয়ারিং প্ল্যান্ট যে বর্গের বা যে গোত্রের মধ্যে পড়ছে সেটা হচ্ছে কি গুপ্তবীজী, যাকে আমরা ইংলিশে বলতে পারি অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিও মিনস হচ্ছে ক্লোজ অর্থাৎ বন্ধ, আর স্পার্ম মিন বীজ অর্থাৎ যার বীজটা ক্লোজেসড অর্থাৎ একটা কোন আবরণের মধ্যে আবৃত থাকে তাকে আমরা বলছি অ্যাঞ্জিওস্পার্ম বা ব্যক্তবীজী। দেয়ার আর দ্য টিপিক্যাল ফ্লাওয়ারিং প্ল্যান্ট, বাট দেয়ার আর দ্য সাম কাইন্ডস অফ দ্য জিমনোস্পার্মস অর্থাৎ যাকে আমরা বলছি ব্যক্তবীজী উদ্ভিদ। তাদের ক্ষেত্রে কোনস লাইক দ্য ফরমেশনস, দেয়ার আর দ্য স্পোরোফাইটিক, যেটাকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে দেখতে পাই, বা রেণুধর দশায় যৌনজনন যদি হয় ব্যক্তবীজীদের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমরা এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে ফেলতে পারি। কিন্তু মেনলি দেয়ার আর দ্য গুপ্তবীজী অর্থাৎ যাদের আমরা বলছি অ্যাঞ্জিওস্পার্ম, তারা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। তো সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে দেয়ার আর দ্য টু পার্টস, দেয়ার আর দ্য আন্ডারগ্রাউন্ড রুট, তোমরা এটা দেখতে পাচ্ছ আন্ডারগ্রাউন্ড রুট, অ্যান্ড সেকেন্ড পার্ট অফ দ্য এরিয়াল শুট সিস্টেম। দেখতে পাচ্ছ আন্ডারগোজ দেয়ার আর দ্য রুট সিস্টেম অ্যান্ড দেয়ার আর দ্য শুট সিস্টেমস। শুটসের মধ্যে থাকছে কি মেন পার্টস অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, দেয়ার আর দ্য ফ্লাওয়ার, দেন দ্য ফ্রুইট of the produced of the flowering, and there are the fertilization process, and there are the stem, leaf, main parts of the flowering plants. There are the flowering modifications, there are the bud, nodes অর্থাৎ যেখান থেকে পাতার উৎপত্তি ঘটছে অর্থাৎ তাকে আমরা বলছি লোডস বা লিভ ক্যান প্রডিউসেস, অ্যান্ড দা বলা হয়েছে যে ইন্টারনোড। কেমন ইন্টারনোডটা হচ্ছে দুটো যে নোডস রয়েছে। তাহলে এখানে দেখো অর্থাৎ অগ্রমুকুল অর্থাৎ এপিক্যাল পার্ট, যেখানে আমি ছবিটাতে এক্ষুনি দেখাচ্ছিলাম ওইখানে আমি আবার যাব। ওই এপিক্যাল পার্ট বা বলা হচ্ছে অ্যাক্সিলারি ব্লাড অর্থাৎ কাক্ষিক মুকুলের যে অংশ রয়েছে সেখান থেকে কী হচ্ছে ফ্লাওয়ারিং ব্লাডের উৎপত্তি হয়, যেটা পুষ্প মুকুল তৈরি করবে এবং তার পরবর্তীকালে সেখান থেকে ফ্লাওয়ার দে ক্যান প্রডিউসড। দিস টাইপ অফ দ্য ফাংশনস আর দ্য কী বলবো ফ্লাওয়ারিং প্ল্যান্ট অফ দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস, দেয়ার আর দ্য হাইলি মডিফাইড শুট বিয়ারিং modifying flower leaves on nodes. There are the very much important type of questions অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে ফুল একটি পরিবর্তিত বিট অফ, there are the justify that this type of the questions they can comes to the examination. অর্থাৎ যেটা আমি এক্ষুনি বললাম যে দ্য হাইলি মডিফাইড স্যুট অর্থাৎ এই যে স্যুটের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ নোটস, দেয়ার আর দ্য যাকে আমরা বেঙ্গলিতে পর্ব বলছি, দিস নোটস আর দ্য মডিফাইড ফ্লাওয়ারিং লিভস অর্থাৎ এখান থেকে লিভসের উৎপত্তিগুলো ঘটছে, দে ক্যান প্রডিউসড অর্থাৎ পাতা যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটাকে আমরা বলছি নোটস। নোটস আর দ্য ভেরি মাচ মডিফাইড অ্যান্ড দে ক্যান প্রডিউসড অফ দ্য ফ্লাওয়ার, দেয়ার আর দ্য মডিফাইড স্যুট অলসো কম্বাইন। অর্থাৎ এই যে নোটসটাই কিন্তু মেনলি আমরা দেখতে পাবো যে ফ্লাওয়ারের একদম বেস অঞ্চলে যেখানে অবস্থান করবে একদম নিচের অংশে, সেখানে আমরা এই অঞ্চলটাকে দেখতে পাবো। এটা আমি বললাম এই যে নোটসটা কিন্তু এখানে দেখো ফ্লাওয়ারের ক্ষেত্রে থ্যালামাস গঠন করছে, পরবর্তী তারটাকে এটাকে আমরা ক্যালিক্স বলছি, ক্যালিক্সের পরবর্তী অংশটাকে বলছি আমরা কি করোলা, বা বলা হয়েছে যাকে আমরা পেটাল বলতে পারি। তারপরেরটা বলা হয়েছে কি না আমাদের গাইনোসিয়াম, আর হচ্ছে অ্যান্ড্রোসিয়াম হচ্ছে এটাকে এগুলোকে বলছি গাইনোসিয়াম হচ্ছে পুরো স্ট্রাকচারটা, দেয়ার আর দ্য মডিফিকেশান। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে কিছু পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, তার ডিফারেন্স টাইপস অফ বৃতি, দলমণ্ডল, পুংকেশর, এগুলোর সাথে রিলেটেড কিছু আমি টার্মিনোলজিগুলো বলবো, সেগুলোর ক্ষেত্রে আমরা দেখব। তার আগে আমি একটু বলে নেব যে কি বলবো বলেছিলাম, হ্যাঁ ফুলের একটি পরিবর্তিত বিট অফ, যে ফুল একটি পরিবর্তিত বিট অফ বা স্টেম বলছি আমরা। তো সেক্ষেত্রে এই উক্তিটি সর্বপ্রথম করেছিলেন জার্মান বিজ্ঞানী, এখানে দেখো আমি লিখেছি জার্মান বিজ্ঞানী উলফগ্যাং ভন গোয়েথি। উলফগ্যাং ভন গোয়েথি তিনি হচ্ছেন এটা সর্বপ্রথম ব্যবহার করেন আর কি শব্দটা।
তো সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে কি আদর্শ ফুলের অর্থাৎ টিপিক্যাল ফ্লাওয়ার কাকে বলছি আমরা, না বলা হয়েছে মঞ্জুরিপত্র এবং পুষ্প যে বৃত্তিকা বা বৃত্তি সহ যে ফুলের পুষ্পাক্ষের উপর সর্পিলাকার এবং আবর্ত আকারে স্ত্রীস্তবক, পুংস্তবক, দলমণ্ডল বৃত্তি সাজানো থাকবে তাকে আমরা আদর্শ ফুল বলছি। বা বলতে পারি যে সবৃন্তক ফুলের পুষ্পাক্ষের ওপর 4টি স্তবক কমপর্যায়ে যদি সর্পিলাকারে বা আবর্তকারে সজ্জিত থাকে এবং প্রতিটি স্তবকে অংশগুলির মধ্যে আকৃতিগত সাদৃশ্য থাকে তাহলে সেই ফুলকেই আমরা বলছি আদর্শ ফুল, যে ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি জবা এবং অপরাজিতা। পরবর্তী জায়গাতে আসছি কি, এটা সম্পূর্ণ ফুল, অর্থাৎ যে ধরনের ফুলের 4টি স্তবক অর্থাৎ বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর, স্ত্রীস্তবক বর্তমান থাকে তাদেরকেই আমরা বলছি সপুষ্পক ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার। কেমন? এক্ষেত্রে বলা হয়েছে জবা, বিজ্ঞানসম্মত নাম এখানে আমি লিখেছি তোমাদের জানার জন্য, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। ধুতুরোর ক্ষেত্রে বলা হয়েছে ধুতুরা মিটিল। জবা হচ্ছে একটি সম্পূর্ণ ফুল। এরপরে আমি আসছি, দেখো যে অসম্পূর্ণ ফুল অর্থাৎ ইনকমপ্লিট ফ্লাওয়ার কাকে বলছি, না যেখানে বলা হচ্ছে ফুলের 4টি স্তবক অর্থাৎ বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর এবং স্ত্রী স্তবকের মধ্যে যে কোনো একটি থাকে না তাকে আমরা বলছি অসম্পূর্ণ ফুল। অর্থাৎ বৃত্তি এবং দলাংশের মধ্যে যে কোনো একটি যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কুমড়োর ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি যার পুংস্তবক বা স্ত্রীস্তবক থাকে না। এছাড়াও রজনীগন্ধার ক্ষেত্রে আমরা দেখব যে বৃত্তি আর দলাংশ থাকে না। দেখো আমি এখানে বোধহয় লিখে রেখেছি এটা, বৃত্তি এবং দলাংশ থাকে না রজনীগন্ধার ক্ষেত্রে, যাকে বলা হয়েছে পলিয়ান্থিস টিউবেরোজা। আর কুমড়োর ক্ষেত্রে বলা হয়েছে কিউকারবিটা ম্যাক্সিমা। এই দুটোর ক্ষেত্রে আমরা অসম্পূর্ণ ফুল হিসেবে দেখতে পাই। সমাঙ্গ ফুল কাকে বলছি বা রেগুলার ফ্লাওয়ার, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা নয়নতারার ক্ষেত্রে, জবার ক্ষেত্রে। নয়নতারার বিজ্ঞানসম্মত নামটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে বলা হচ্ছে ক্যাথারান্থাস রোজেসাস, যার যে ফুলগুলি বলা হয়েছে প্রতিটি স্তবকে পুষ্পপত্রগুলি সমান আকার ও আকৃতি হয়। তাহলে যে সমস্ত ফুলের প্রতিটি স্তবকের পুষ্পপত্রগুলি সমান আকার ও আকৃতি হয় তাকে আমরা বলছি সমাঙ্গ ফুল বা রেগুলার ফ্লাওয়ার। অসমাঙ্গ বলা হয়েছে ইররেগুলার ফ্লাওয়ারের ক্ষেত্রে কি দেখতে পাবো, অপরাজিতার ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি আমরা, মটরের ক্ষেত্রে আমরা এটাকে দেখতে পাবো অসমাঙ্গ ফুল। সেক্ষেত্রে আমরা যদি তার টিপিক্যাল সংজ্ঞা বলতে হয় তো সেক্ষেত্রে আমরা বলবো যে ফুলের প্রতিটি স্তবকের যে কোনো একটি স্তবকের পুষ্পপত্রগুলি আকার বা আকৃতি অসমান তাকে আমরা অসমাঙ্গ ফুল বলছি। তাহলে ফুলের প্রতিটি স্তবকের যে কোনো একটি স্তবকের পুষ্পপত্রগুলি আকার ও আকৃতি অসমান, যেমন আমি বললাম যে অপরাজিতার ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখছো এটা একটা অসমাঙ্গ ফুল, দেখতে পাচ্ছ এটা অসম্পূর্ণ ফুল। কুমড়োর ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি আমরা, এটা দেখতে পাচ্ছ যে সমাঙ্গ ফুল, যেটা আমরা নয়নতারার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সমাঙ্গ ফুল নয়নতারার ক্ষেত্রে। এখন আমি বলবো যে সব ফুলের গঠনের ক্ষেত্রে অর্থাৎ স্ট্রাকচার অফ ফ্লাওয়ার, যেটা আমরা বলতে চাচ্ছি যে কমপ্লিট বা টিপিক্যাল যে ফ্লাওয়ারের, সেক্ষেত্রে সঙ্গে আমি একটু আগেই দিয়েছি যাকে আমরা আদর্শ ফুল বলছি, যেখানে আমরা দেখতে পাবো 4টি স্তবক সুন্দরভাবে পর্যায়ক্রমে সর্পিলাকার বা আবর্তকারে সজ্জাক্রমে সজ্জিত থাকবে এবং প্রতিটি স্তবকের অংশের আকৃতি সমান সদৃশ্য হচ্ছে, সেই সমস্ত ফুলকে আমরা আদর্শ ফুলের মধ্যে ফেলছি। সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা আদর্শ ফুলের 3টে টার্মিনোলজি ইউজ করতে পারি, যেটা আমরা আগে পড়ে এসেছি। টিপিক্যালকে আমরা বলছি আদর্শ, কমপ্লিট বলা হয়েছে যাকে আমরা বলা হচ্ছে যে নিয়ত, বাইসেক্সুয়াল বলা যেতে পারে, অর্থাৎ যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো আলাদা আলাদা জনন অঙ্গ বা জননতন্ত্র বা জনন সিস্টেম এখানে ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ পুং এবং স্ত্রী। তো সেক্ষেত্রে আমরা একে কিন্তু বাইসেক্সুয়ালও বলতে পারি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3টে ভাগে আমি প্রথমত ভাগ করেছি, একটা পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ এবং পুষ্পস্তবক। পুষ্পবৃন্তকে ইংরেজিতে বলা হচ্ছে যে পেডিকেল। পেডিকেলটা কি বলা হয়েছে, না যে সমস্ত বা ফুলের যে অংশটা সরু, সবুজ ও দণ্ডাকার অংশের সাহায্যে ফুলের কাণ্ডের শাখা প্রশাখার সাথে যুক্ত থাকবে। কেমন? এখানে দেখতে পাচ্ছ এই অংশটাকে, যেটা একদম মানে কি বলবো, মানে নোডের সঙ্গে যুক্ত হচ্ছে,
বা কাণ্ডের সাথে যুক্ত আছে সেটাকে আমরা বলছি কি পুষ্পবৃন্ত। এই পুষ্পবৃন্তের আবার দেখানো হয়েছে যে দুটো ভাগে এটাকে আমি ভাগ করছি। একটা বলা হচ্ছে পুষ্পবৃন্ত যুক্ত ফুলকে বলছি সবৃন্তক, যাকে বলা হচ্ছে পেডিসেলেক্ট। আর বৃন্তবিহীন যদি পুষ্প হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলছি অবৃন্তক বা বলা হয়েছে সেসাইল। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সবৃন্তক কার ক্ষেত্রে দেখতে পাচ্ছি জবা, এবং বৃন্তহীন যেটাকে আমি সেসাইল বলছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রজনীগন্ধার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এটা কি করছে, ফুল এবং কাণ্ড এবং তার শাখার মধ্যে সংযোগ স্থাপনে সহায়তা করছে। এবার পুষ্পাক্ষ বা থ্যালাস কাকে বলছি না, সবৃন্তক ফুলের বৃন্তের অগ্রে বা বৃন্তক ফুলের যে সংশ্লিষ্ট স্ফীত পরিবর্তিত শাখাগুলি পুষ্পস্তবকগুলিকে সজ্জিত করে রাখে বা তাকে আমরা বলছি পুষ্পাক্ষ। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে বলতে হয় যে পুষ্পবৃন্তের ওপর যে স্ফীত ও চওড়া অংশের ওপর পুষ্পস্তবকগুলি সজ্জিত থাকে তাকে বলা হয়েছে পুষ্পাক্ষ। অর্থাৎ পুষ্পবৃন্তটা এখানে দেখো, পুষ্পবৃন্তের ঠিক ওপরের অংশ যার হচ্ছে ওপরে পুরো সিস্টেমটা বলা হয়েছে অবস্থান করে, সেই অংশটাকে আমরা বলছি কি না পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষই হলো কিন্তু পরিবর্তিত বিটপ, ওকে, কাণ্ডের সাথে যেটা যুক্ত থাকছে। এরপর আসছে কি পুষ্পস্তবক, যার প্রচুর কিছু ভাগ রয়েছে, ডিফারেন্সিয়েট রয়েছে। সেক্ষেত্রে ফ্লাওয়ারের লোয়েল বলছি। তো তার আন্ডারে যেটা পড়ছে সাহায্যকারী স্তবক, তার মধ্যে পড়ছে যে অ্যাসেসরি, এটাকে বলা হচ্ছে ওরিল বা বলা হচ্ছে হোল। তো সেক্ষেত্রে বৃত্ত বা ক্যালিক্স কি বলা হয়েছে যে ফুলের একেবারে যেটা বলা হয়েছে কি প্রথম স্তবক বলা ভালো, বাইরের দিকে অবস্থান করবে, সবুজ বর্ণের কুড়ি অবস্থা ফুলকে ঢেকে রাখতে পারে, তাকেই বলছি আমরা বৃত্ত বা ক্যালিক্স। এই ক্যালিক্স কিন্তু আবার দুটো তিনটে অংশে মোটামুটি আমরা ডিফারেন্স করতে পারি। যেমন বলা হয়েছে বৃত্তের প্রতিটি যে ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতো অংশ সেগুলোকে আমরা বলছি কি না বৃত্তাংশ বা সেপাল, এবং ওই বৃত্তাংশগুলো যখন পরস্পর যুক্ত হয়ে গিয়ে যখন যুক্ত বৃত্তি তৈরি করে তখন তাকে বলা হয়েছে গ্যামোসিপেলাস। বা তোমরা এটাকে বলতে পারো যে হ্যাঁ গ্যামোসিপেলাস বলতে পারো, এবং মুক্তবৃত্তিকে তোমরা বলতে পারো যে হচ্ছে পলিসিফেলাস। অর্থাৎ মুক্তবৃত্তি মানে বৃত্তির দলাংশগুলি পরস্পর থেকে পৃথক পৃথক থাকবে, যেমন আমরা দেখতে পাচ্ছি গোলাপ মূলর ক্ষেত্রে। কিন্তু যখন বৃত্তাংশগুলি পরস্পরের সঙ্গে জুড়ে যাচ্ছে, যেমন সেক্ষেত্রে দেখতে পাচ্ছি জবা, ধূত্র প্রভৃতির ক্ষেত্রে বৃত্তাংশগুলো কিন্তু জুড়ে থাকে। এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ, একটা দেখো গোলাপের ক্ষেত্রে মুক্তবৃত্তি দেখতে পাচ্ছ, এটা ছাড়া রয়েছে। এক্ষেত্রে দেখো যুক্তবৃত্তি, দেখো এক্ষেত্রে কোথাও কোনো তোমরা গ্যাপ দেখতে পাবে না, পুরোটাই যুক্ত রয়েছে। এরপর আমি আসছি দলমণ্ডল, যাকে আমরা বলছি করলা। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দলমণ্ডল কি না, তার থেকে বলা ভালো যে বৃত্তর কাজটা একটু বলে দিই। বৃত্তর কাজ হচ্ছে ফুলের অন্যান্য অংশকে যেমন আত্মরক্ষা করতে সাহায্য করে বা রক্ষা করতে পারে। সেক্ষেত্রে সালোক সংশ্লেষ প্রক্রিয়াও কিন্তু অংশ নেয় এই বৃত্তি, যেহেতু সবুজ অংশ। ফুল কি বলা হয়েছে, দ্বিতীয় স্তবকটা বলা হয়েছে কি করলা বা দলমণ্ডল। এটি 5টি থাকতে পারে, এর থেকে বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। প্রত্যেকটি পাপড়িকে আমরা বলছি কি পেটাল বা দল। এই দলগুলো নিয়েই কিন্তু গঠিত হয় দলমণ্ডল, যাকে আমরা করলা বলছি। সাধারণত এটি উজ্জ্বল বর্ণের হবে, যা কাজ হিসেবে কাজ করছে, যে কীটপতঙ্গকে আকৃষ্ট করতে পারে, পরাগ সংযোগে সহযোগিতা করে, স্ত্রীস্তবক এবং পুংস্তবককে রক্ষা করতে পারে এই দলমণ্ডল, বা বলা হয়েছে করলা বা পাপড়ি, যাকে আমরা পেটাল বলছি। বৃত্তির ক্ষেত্রে আমি আর দুটো টার্মিনোলজি বলবো। সেক্ষেত্রে বলবো যে ফলের সঙ্গে লেগে থাকে যদি বৃত্তি, তাহলে তাকে স্থায়ী বৃত্তি বলছি। যেমন লঙ্কার ক্ষেত্রে আমরা দেখতে পাবো ফলের সঙ্গে বৃত্তিটা জুড়ে থাকে। আবার অনেক সময় দেখতে পাচ্ছি ফুলের বা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃত্তিরও বৃদ্ধিপ্রাপ্ত হয়, ফলে ফলটাকে আবৃত করে ফেলে এই বৃত্তি। যেমন সেক্ষেত্রে আমরা দেখতে পাবো চালতা। দলমণ্ডলের ক্ষেত্রে কিছু বলবো, যেটা বলতে গিয়ে আমি থেমে গেলাম। সেটা হচ্ছে যে পাপড়ি যেটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই দলগুলো বা দলমণ্ডলগুলো যদি পৃথক পৃথকভাবে থাকে, অর্থাৎ মুক্ত হিসাবে থাকে, যাকে বলা হচ্ছে পলিপেটালাস, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কাদের ক্ষেত্রে, সর্ষে এবং চোখচেরি। আর যদি এই দলমণ্ডল বা পাপড়িগুলো যদি পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, তখন তাকে আমরা বলবো যুক্ত দল বা বলা হচ্ছে গ্যামোপেটালাস। সেক্ষেত্রে দেখতে পাবো ধূত্র। এখানে ছবিটা দেখতে পাচ্ছ যে মুক্ত আর বলা হয়েছে যুক্ত দলের ক্ষেত্রে, যে চোখচেরি আর হচ্ছে ধূত্রার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 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 দেখতে পাচ্ছ পুরোপুরি দেখো তো গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখানে ধূত্রর ক্ষেত্রে কোনো রকম দেখো গ্যাপ নেই, একদম একসঙ্গে অ্যাটাচড।
এক্ষেত্রে দেখো এই পাপড়ি এবং বৃতি এবং পাপড়ির ওপরে ডিপেন্ড করে একটা টার্মিনোলজি আছে যেটাকে আমরা পুষ্পপুট বলছি, যাকে ইংরেজিতে বলা হয় পেরিয়ান্থান বা পেরিয়ান্থ। পুষ্পপুট বা পেরিয়ান্থ। কোনো কোনো ফুলের ক্ষেত্রে বলা হয়েছে বৃতি এবং দলমণ্ডল পৃথক পৃথক স্তবকে না থেকে মিলিতভাবে একটি স্তবক গঠন করলে তখন তাকে পুষ্পপুট বা পেরিয়ান্থ বলা হচ্ছে, যেক্ষেত্রে পুষ্পপুটের প্রতিটি অংশকে আমরা বলবো টেপাল, নট পেটাল, টেপাল বলছি। সেক্ষেত্রে বৃতি কতগুলো সবুজ অংশ এবং দলমণ্ডলের রঙিন অংশ, সেক্ষেত্রে কালারফুলও হতে পারে কিংবা সাদাও হতে পারে। যদি বলা হয়েছে বৃতির মতো পুষ্পপুট এর যদি উদাহরণ হয়, হয়তো বৃতির মতো দেখতে পুরোপুরি, কিন্তু দুটোই বলা হচ্ছে দলমণ্ডল এবং বৃতি একসঙ্গে অ্যাটাচড হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো সুপারি, নারকেল এবং আমলকি। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যদি দলের মতো পুষ্পপুট তৈরি হয়, অর্থাৎ ফ্লাওয়ারিং মনে হয়, ফুল মনে হয়, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা দেখতে পাবো যে লিলি, কলাবতী, রজনীগন্ধা, টিউলিপের ক্ষেত্রে এ ধরনের পুষ্পপুট আমরা দেখতে পাই। এখানে দেখতে পাচ্ছ দুটো জায়গাতে কলাবতী আর টিউলিপের কথাটা বলা হয়েছে। কলাবতীর ক্ষেত্রে তো আমরা একই জিনিস দেখতে পাচ্ছি, অর্থাৎ দলমণ্ডলটা কীভাবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দলমণ্ডল নয়, এটা কিন্তু বৃতি একসঙ্গে যুক্ত হয়ে গেছে। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে জনন স্তবক, অর্থাৎ রিপ্রোডাক্টিভ হোল বলা হয়। তো সেক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল যেখানে আসবো সেটা হচ্ছে যে পুংকেশর। সেটা আসার আগে আমি একটা ছবি দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ ছবিটা? তো এখানে দেখতে পাও যে দেখো এখানে স্টিমেন, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে পুংকেশর, এই পুংকেশর কিন্তু দেখো দুটো ভাগ, অর্থাৎ অ্যান্থার আর ফিলামেন্ট। দেখতেই পাচ্ছ এই পোর্শনটাকে আমরা বলছি অ্যান্থার, এটা বলা হচ্ছে ফিলামেন্ট। আর এইটা যেটাকে আমরা বলা হচ্ছে যে গর্ভকেশর, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যাকে আমরা বলা হচ্ছে প্রিস্টিল বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা কি স্টিগমাটা, তারপরটা বলা হয়েছে দেখো দণ্ডকে বলা হচ্ছে স্টাইল, তারপরটা বলা হয়েছে ওভারি। এভাবে বলা হয়েছে দুটো আমাদের যে জন্মস্তবক রয়েছে সেটাকে আমরা ডিসকাস করব। দেখো এই স্টেমেনকে যেটা আমি বললাম যে ছবিতে দুটো অংশের স্টেমেন বলা হয়েছে ফিলামেন্ট, আর বলা হয়েছে অ্যান্থার পরাগ নালী, আর একটা বলা হয়েছে পুংদণ্ড, যেটা বলা হয়েছে লং অ্যান্ড সিলিন্ড্রিক্যাল স্টক হচ্ছে ফিলামেন্ট। আর সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ফার্টাইল পার্ট অফ দ্য প্রসিডিওর পোলেন। তো ছবিটা একটু দেখে নিই। পরাগ যে পুংকেশরে দেখতে পাচ্ছ স্টিমেনের একটা গঠন। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ অ্যান্থারটাকে বলা হচ্ছে একদম উপরের যে অংশটাকে, এটাকে দুটো লোবে ভাগ হয়েছে, প্রত্যেকটি লোবে প্রায় 100 থেকে থাউজেন্ডস অফ দ্য পোলেন এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। স্টক লাইক স্ট্রাকচারটাকে আমরা বলছি কি ফিলামেন্ট। এর পরবর্তী জায়গাতে আমি আসছি যে স্ট্রাকচার অফ অ্যান্থার, এই অ্যান্থারের গঠন সম্পর্কে আমি কিছু বলবো। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার অফ অ্যান্থার আমি যেটা লিখেছি এটা কি বাইলোবেড বলা হয়েছে, বাইলোবেডেড। আর বলা হচ্ছে টু লোবস আর সেপারেটেড বাই দ্য কানেকটিভ টিস্যু দ্বারা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখব এখানটাতে দেখো এই যে জায়গাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইটা বলা হচ্ছে দুটো লোব, অর্থাৎ সেপারেটেড দুটো লোব এখানে দেখতে পাবে। বা যদি তুমি এখানটাতে দেখো এইটা একটা লোব, আর বলা হয়েছে এইটা একটা লোব, দুটো লোবে থাকে। দে আর দ্য কানেক্টেড উইথ দ্য ফিলামেন্ট, দ্য কানেক্টেড উইথ দ্য ভাস্কুলার টিস্যু। দেখতে পাচ্ছ এই অংশটাকে আমরা বলা হয়েছে যে ফিলামেন্ট, অর্থাৎ এইটা যে ফিলামেন্ট বলা হয়েছে, যেটাকে আমরা বলেছিলাম যে পরাগ কি বলবো, পরাগ দণ্ড যেটাকে আমরা বলেছিলাম, বা বলা হয়েছে ফিলামেন্টাস। তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটাকে যদি আমরা লোকেট করি তাহলে এইখানটাতে বলা হয়েছে কি ফিলামেন্টাসটা আমরা দেখতে পাবো, অর্থাৎ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেনলি কিন্তু এটা হচ্ছে কানেকটিভ ভাস্কুলার টিস্যু, অর্থাৎ জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে এখান থেকেই কিন্তু জলের উৎস ঘটবে, খাদ্যের পুষ্টি পরিবহন সবটাই কিন্তু এখান থেকেই ঘটছে। অর্থাৎ দেয়ার আর দ্য শুট সিস্টেমস আর দ্য প্রেজেন্স অফ আওয়ার আর দ্য পোলেন, নট পোলেন, দেয়ার আর দ্য অ্যান্থার অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ অ্যান্ড্রোসিয়াম অর স্টিমেন। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রত্যেকটা লোবের মধ্যে কটা দুটো করে লোব রয়েছে। এবার দেখবো যে বাইলোবেডের মধ্যে কি রয়েছে, মানে টুথ থিকা রয়েছে। এই টুথ থিকাটা কোথায় অবস্থান করছে সেটা একটু আমরা দেখে নিই। দেখো আমি 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 বলেছিলাম কি না, এটা একটা পুরোটা একটা লোব আর এইটা একটা পুরোটা একটা লোব, অর্থাৎ বলা হচ্ছে ইচ লোব আর দ্য কানেক্টেড কন্টেন্ট অফ দ্য টুথ থিকা, অর্থাৎ এইটা দেখতে পাচ্ছ দুটো অংশে বলা হচ্ছে দুটো থিকা অবস্থান করছে। তো এই থিকাটা বলা হয়েছে কি না ইমম্যাচিওর কন্ডিশানে, যখন এটা ম্যাচিউর হয়নি তখন এখানে কিন্তু দুটো থিকা অবস্থান করবে, কিন্তু ম্যাচিউরড যখন হয়ে যাবে তখন কিন্তু এটা ইন্টারকানেক্টেড হয়ে যাবে এবং এটা একটা হয়ে যাবে। কেমন মনে থাকবে? তাহলে ইমম্যাচিওর কন্ডিশানে যখন অপরিণত দশা থাকছে তখন দুটো থিকা থাকবে,
ইচ লোবের ক্ষেত্রে বা প্রত্যেকটা লোবের ক্ষেত্রে কিন্তু যখন এটা ম্যাচিওর্ড হয়ে যাবে তখন কিন্তু এই দুটো একসঙ্গে মিলিত হয়ে গিয়ে কী করছে স্পোর বা পোলেন তৈরি করবে। কেমন? এখন দেখো ইচ থিকার ক্ষেত্রে কি বলা হয়েছে, 1 মাইক্রোস্পোরাঞ্জিয়া আর দ্য প্রেজেন্টস। এবার আমরা দেখবো যে থিকাগুলো ছিল, থিকাগুলোর মধ্যে যে ব্রাউন কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এই কালারটাই কিন্তু অ্যাকচুয়ালি দেয়ার আর দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়া। তাহলে ইচ থিকা কন্টেন্ট অফ দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়া, অর্থাৎ প্রত্যেকটা একটা থিকার মধ্যে কিন্তু 1 মাইক্রোস্পোরাঞ্জিয়া আর দ্য প্রেজেন্টস, যেখান থেকে কি করছে পোলেন স্যাকও বলতে পারি, যেখান থেকে পোলেনটা ক্রিয়েট হচ্ছে, কেমন, বা পোলেন তৈরি হয়, এটাকে বলা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়া। এই যে ব্রাউন কালারের অংশটা রয়েছে, এই মাইক্রোস্পোরাঞ্জিয়াকে বলা হয়েছে কি, দেখো তার পরবর্তী অঞ্চলে যেখানে দেখবে যে অ্যান্থার ইজ দ্য টেট্রাস্পোরাঞ্জিয়েট বলা হয়েছে। অ্যান্থার ইজ দ্য টেট্রাস্পোরাঞ্জিয়েট মিনস 1 2 3 4, অর্থাৎ 4টে বা 4 বলা হয়েছে মাইক্রোস্পোরাঞ্জিয়া প্রেজেন্টস দেয়ার আর দ্য স্ট্রাকচারাল অফ দ্য টেট্রা, তাই বলা হয় এটাকে টেট্রাস্পোরাঞ্জিয়েট। এই প্রত্যেকটা স্পোরাঞ্জিয়েটের কিন্তু গঠনের পরে আমরা জানবো, দেখতেই পাচ্ছ বিভিন্ন লেয়ারের মাধ্যমে এটা ডিভাইডেড হয়েছে, সেটা আমরা পরের জায়গাতে পড়বো যে মাইক্রোস্পোরাঞ্জিয়েটের স্ট্রাকচারটা কেমন হয়। দেখে নাও এখানে যেটা বলেছিলাম অ্যান্থার ইজ দ্য টেট্রাস্পোরাঞ্জিয়েট, ওইটা এক্ষুনি আমি যেটা বললাম। নিচের অংশটা একবার একটু দেখে নাও, যে পোলেন যে মাদার সেলটা যখন আমি আবার ডিসকাশনে যাব তখন দেখতে পাচ্ছ যে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে সেপারেট হয়ে গিয়ে টেট্রা পোলেন তৈরি করবে, এবং সেখান থেকে বলা হয়েছে পোলেন গ্রেনের মাধ্যমে এটা বিস্তার লাভ করছে পরিবেশের মধ্যে বা এনভায়রনমেন্টে। এরপর আমি আসছি, দেখো স্ট্রাকচার অফ দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা বলা হয়েছে পরাগথলির গঠন। সেক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে এই পরাগথলির গঠনটা গঠিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখছি যে সাম বলা হয়েছে কি হাইপোডার্মাল সেলস ইন ইচ অ্যান্থার, প্রত্যেকটা অ্যান্থার যে লোব আমরা দেখেছিলাম সেই অ্যান্থার লোবের ক্ষেত্রে বিকামস প্রমিনেন্ট, অর্থাৎ স্পষ্টতা দেখতে পাবো। অর্থাৎ যদি আমরা কোনো প্ল্যান্টের ক্ষেত্রে কোনো সেল দেখি তাহলে তার আউটার যে লেয়ারটা, এখানে দেখো একটা সেলের স্ট্রাকচার আমি এঁকেছি, এই সেলের স্ট্রাকচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই যে আউটার যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি সবসময় এপিডার্মাল লেয়ার, আউটার লেয়ারটাকে আমরা বলছি এপিডার্মাল লেয়ার। তো সেক্ষেত্রে এর নেক্সট অফ যে লেয়ারটা রয়েছে সেটাকে আমরা বলছি কি হাইপোডার্মাল। এই হাইপোডার্মালটা বলা হয়েছে যে ইনিশিয়েশন ফেজ অফ দ্য বলা হয়েছে অ্যান্থার যখন ডেভেলপমেন্ট হচ্ছে বা মাইক্রোস্পোরাঞ্জিয়াম ডেভেলপমেন্ট হচ্ছে, তখন সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে এটা অনেক বেশি অ্যাক্টিভ হয় এবং প্রমিনেন্ট হয়। তাই এই হাইপোডার্মাল সেল থেকেই কিন্তু আমাদের কি তৈরি হচ্ছে, মাইক্রোস্পোরাঞ্জিয়া বা পরাগথলি। এটা কিন্তু মনে রাখতে হবে, হাইপোডার্মাল সেল থেকে পরাগথলির গঠন ঘটছে। পরবর্তী জায়গাতে আসছি যে বলা হয়েছে আর্চিস্পোরিয়াল সেল, অর্থাৎ এই হাইপোডার্মাল সেলটাকেই ইনিশিয়েটিভ ফেজে বা ইনিশিয়েশাল ফেজ অফ দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম অর অ্যান্থারের ক্ষেত্রে আমরা বলছি কি না আর্চিস্পোরিয়াল সেল। দেয়ার ইজ দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, অর্থাৎ আর্চিস্পোরিয়াল সেল কোনটা না হাইপোডার্মাল সেল ক্যান ডেভেলপড বা তৈরি করছে হাইপোডার্মাল সেলটা, কাকে, আর্চিস্পোরিয়াল সেলকে বা হাইপোডার্মাল সেলকেই আমরা বলছি আর্চিস্পোরিয়াল সেল। এটি বলা হয়েছে কি না আউটার লেয়ার যেটা সেটা কি বলছে 3 থেকে 4টি লেয়ারে বিভক্ত হয়ে যাচ্ছে, যেমন সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, অর্থাৎ এখানে যে গোল মতো যে অংশটা আমি এঁকেছি, অর্থাৎ এর বলা হয়েছে যে লেয়ারটা ডেভেলপমেন্টে যাচ্ছে, নট দেয়ার আর দ্য এপিডার্মাল লেয়ার। ওকে, অর্থাৎ এই যে আউটার মোস্ট অফ দ্য সিঙ্গেল লেয়ার, এই যে দেখতে পাচ্ছ যে আউটার মোস্ট লেয়ার ইন দ্য সিঙ্গেল লেয়ার অফ দ্য এপিডার্মিস, অর্থাৎ এইখানের একদম বাইরের যে অংশটা, এই দেখো এর যে বাইরের অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে বলা হচ্ছে কি এই বাইরের এই যে লেয়ারটা, এই লেয়ারটা ডিভাইড হচ্ছে তোমার কার না হাইপোডার্মালের। এই লেয়ারের মধ্যে বাইরের অংশটাকে আমরা বলছি কি না এপিডার্মিস, ইনার লেয়ারটাকে আমরা বলছি এন্ডোথেসিয়াম, হোয়ার দ্য সেল ডেভেলপমেন্ট অফ দ্য ফাইবার্স অর দ্য বা বলা হচ্ছে থিকনেসিং। মিডিল লেয়ার তৈরি করবে, এছাড়াও তৈরি করছে কি টেপেটাম ইন দ্য ইনার মোস্ট লেয়ার অফ দ্য বলা হচ্ছে সারাউন্ডিং অফ দ্য স্পোরাঞ্জিয়া সেল বা স্পোরাঞ্জিয়াস, টেপেটাম তৈরি করবে। এগুলো আমি সব পরে দেখাচ্ছি যে কীভাবে এটা ডেভেলপমেন্ট হচ্ছে। ওই কিন্তু এন্ডোডার্মালের ওই সেলটা থেকে হাইপোডার্মালের ওই একটা মাত্র সিঙ্গেল সেল থেকে কিন্তু এতগুলো ডেভেলপমেন্ট চলে এলো আউটার লেয়ার থেকে। বাট ইনার লেয়ার থেকে আমরা কি পাচ্ছি না পাচ্ছি দেয়ার আর দ্য ডিফারেন্সিয়েট অফ দ্য মাইক্রোস্পোর সেল, অর্থাৎ যাকে আমরা বলছি মাইক্রোস্পোর। দেয়ার আর দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, দে ক্যান প্রডিউসড অফ দ্য পোলেন। এই যে অংশটা এইটাকে বলছি আমরা কি না মাইক্রোস্পোর। এই মাইক্রোস্পোর থেকে কিন্তু পোলেন উৎপন্ন হচ্ছে। এইটা হচ্ছে এর ভেতরে যে অংশ রয়েছে সেখান থেকে মাইক্রোস্পোরের উৎপত্তিটা ঘটে।
এখন দেখো যে স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়া যেটা আমি বললাম, তার ক্ষেত্রে যে পিকচারাইজ সেখানে আমি দেখাচ্ছি। দেখো এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে কার ছবি? অ্যান্থার, বা তুমি বলতে পারো যে পরাগধানীর ছবি এটা। তো এই অ্যান্থারের ক্ষেত্রে যে সেকশন করা হয়েছে দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে অংশটা দেখতে পাচ্ছ, এইখান থেকে এটা হচ্ছে একটা লোব, আর এইটা একটা লোব। কেমন? দুটো লোবে ডিভাইডেড করা হয়েছে। তো এরপরে দেখতে পাচ্ছ এটা যোজক, অর্থাৎ যেটা আমি বলেছিলাম যে কানেকটিভ, যেটা টিস্যু হিসেবে কাজ করছে বা সংযোজক হিসেবে কাজ করছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছ বাইরের আউটার লেয়ারটাকে বলা হয়েছে পরাগধানীর ক্ষেত্রে এপিডার্মিস, পরের ভেতরের অংশটাকে বলা হয়েছে এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ারকে বলা হয়েছে মধ্যস্তর, নেক্সট অফ অল দেয়ার দ্য ট্যাপেটাম, এবং তার ট্যাপেটামের একদম ভেতরের অংশে রয়েছে কি রেণুধর কলা, যাকে আমরা বলছি স্পোরোজেনাস টিস্যু। কেমন? তো এক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই এপিডার্মিসটা কোথা থেকে উৎপত্তি লাভ করলো, অর্থাৎ বলা হচ্ছে যে যেখানে মাইক্রোস্পোরাঞ্জিয়াম যখন বলা হচ্ছিল, বা বলতে হচ্ছে যে জায়গাটাতে, হ্যাঁ দেখো যে জায়গাটাতে আমি বলেছিলাম যে হাইপোডার্মাস বা হাইপোডার্মাল যে সেলটা থেকে আমাদের অ্যান্থার লোব বিকামস দ্য প্রমিনেন্ট হলো, অর্থাৎ যেখান থেকে আর্কিওস্পোরিয়াল সেল তৈরি হয়েছিল, সেই আর্কিওস্পোরিয়াল সেলের আউটার যে লেয়ারটা ছিল সেটা হচ্ছে এপিডার্মিস। কিন্তু দ্য initiation phase of the flowering plant, they are the buds, they can produce flower, there are not the epidermis same, there are the বার্ডের ক্ষেত্রে যে এপিডার্মাল লেয়ারটা ছিল, অর্থাৎ যে কোনো প্ল্যান্ট টিস্যুর ক্ষেত্রে যে এপিডার্মাল লেয়ারটা হয়, তারপরে ছিল হাইপোডার্মাল, যেখান থেকে আমাদের আর্কিওস্পোরিয়াল তৈরি হয়েছিল, সেই যে তার যে আউটার লেয়ারটা ছিল সেটা হচ্ছে এপিডার্মিস, যে এটা আমরা অ্যান্থারের ক্ষেত্রে দেখছি। কিন্তু যেটা বাইরের যে এপিডার্মিসটা ছিল ওটা কিন্তু ফ্লাওয়ারের যে অন্যান্য পার্টস যেগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে বা তৈরি করতে বা নিউট্রিশনে সহায়তা করছে। এরপর দেখো এই জায়গাটাতে, অর্থাৎ এপিডার্মিসটা বলা হচ্ছে বাইরের লেয়ার, দেখতেই পাচ্ছ একটু সামান্য কিছু স্মল, তুলনায় বলা হয়েছে কার না এন্ডোথেসিয়ামের তুলনায়, তার মানে এন্ডোথেসিয়ামের সেলটা একটু বড় হয়। দেয়ার আর দ্য লেয়ার অফ টু দিস দ্য স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ দিস, অর্থাৎ একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেটা আমি এখনই বলবো মধ্যস্তরে যাওয়ার আগে, যে এপিডার্মিস এবং এন্ডোথেসিয়ামের কী স্পেশাল বৈশিষ্ট্য আছে। এই যেটা দেখতে পাচ্ছ ছবিটার সঙ্গে, দেখো এই ওপরের লেয়ারটা হচ্ছে এপিডার্মিস, নিচেরটা হচ্ছে এন্ডোথেসিয়াম লেয়ার। অর্থাৎ বলা হচ্ছে এন্ডোথেসিয়াম লেয়ারের দুটো পাশে বলা হয়েছে আলফা সেলুলোজ নামক একটি পদার্থ, যেটা কি হচ্ছে জমা হতে শুরু করে বা ডিপোজিশন হয়। তার ফলে কী হচ্ছে যে প্লাজমোডেসমাটা, অর্থাৎ একটা সেল থেকে আরেকটা সেলে যাওয়ার যে কানেকশন, সেগুলো কী হচ্ছে হয় বন্ধ হয়। তার ফলে কী হচ্ছে কোষের মধ্যে প্লাজমোলাইসিস হয়, যার ফলে জল আসতে দেয় না, ফলে কোষটা ডেথ বা মৃত হয়ে যায়। এর ফলে কি হয়, এই যে মাঝের যে লেয়ারগুলো তুমি দেখতে পাচ্ছ তোমরা, তো সেই জায়গাগুলো দেখতে পাচ্ছ যে ডিজেনারেট করে যাবে, অর্থাৎ ফলস বা এটা ব্রেক হবে, কারণ এখানে বন্ডিংটা অনেক বেশি দুর্বল হয়। তার ফলে এখান থেকে একটা কী হচ্ছে ক্যালোজ কনফ্লেক্সের মতো বলা হচ্ছে, এটা হচ্ছে শ্রিঙ্ক হয়ে যায় বা সংকুচিত হয়ে যায় এই দুটো লেয়ার। ফলে সংকুচিত হয়ে যাওয়ার জন্য একটা ভাঁজের সৃষ্টি হয়। এই ভাঁজটাকে আমরা বলছি কি স্টোমিয়াম। এই ছবিটাতে দেখো এই যে ভাঁজটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ এইখান থেকে একটা লোব, এই একটা স্টোমিয়াম, থ্রিকা যে দুটো ছিল এর মাঝে দেখবে একটা এরকম ডট লাইক স্ট্রাকচারে বলা হচ্ছে একটি খাঁজ সৃষ্টি হয়, এইটাকে বলা হচ্ছে স্টোমিয়াম। ওই ঘটনাটার জন্য এখানে কিন্তু এরকম একটা স্টোমিয়াম সৃষ্টি হয়। এই স্টোমিয়াম থেকেই কিন্তু পরবর্তীকালে কি হচ্ছে পোলেনগুলো বাইরে বেরিয়ে যেতে পারে, সেটা আমি নেক্সট এতে দেখাচ্ছি। এই জায়গাটা দেখতে পাচ্ছ যেটা আমি এখনই বললাম যে স্টোমিয়াম, বা বলা হয়েছে এটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে যে লাইন অফ ডিহাইসেন্স বলা হয়। এই দুটো জায়গা থেকে বলা হয়েছে ব্রেকিং হবে, অর্থাৎ যেখান থেকে পোলেনগুলো বাইরে বেরিয়ে বা হচ্ছে রেণুটা বাইরে বেরোবে, এটা হচ্ছে বলা হচ্ছে স্টোমিয়াম অংশ। কেমন? বা লাইন অফ ডিহাইসেন্স বলা হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে এখানে দেখো যে এই সেলটার থেকে এটা একটু বড়, এর পরের যে জায়গাটা রয়েছে যে মিডিল লেয়ারটা প্রধানত বলা হচ্ছে প্রোটেক্টিভ কাজ, অর্থাৎ আত্মরক্ষা রক্ষণশীল হিসেবে কাজ করছে। কিন্তু পরবর্তীকালে যখন এটা বলা হয়েছে এই যে কী বলবো তোমাদেরকে যে এই যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা বলা হচ্ছে স্পোরাঞ্জিয়াস যে সেলগুলো রয়েছে, কেমন,
অর্থাৎ এই জায়গাটাতে যখন বলা হচ্ছে মিডিল লেয়ার, যখন এখানে যখন এই যে স্পোরোজেনাস টিস্যুগুলো যখন ডেভেলপমেন্ট ফেজে যায়, তখন এই মিডিল লেয়ার থেকে বলা হচ্ছে পুষ্টি সংগ্রহ করে, এবং এই পুষ্টি সংগ্রহের জন্যই কিন্তু মিডিল লেয়ারটা মেনলি ব্যবহার হয়। এটা কে ব্যবহার করে সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এই ট্যাপেটাম। অর্থাৎ ট্যাপেটাম বলা হয়েছে এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগানোর জন্য মিডিল লেয়ারকে কিন্তু ব্যবহার করে, বলা হয়েছে তার পুষ্টি এবং বিভিন্ন প্রকারের নিউট্রিশনগুলোকে সংগ্রহ করার ক্ষেত্রে এই ট্যাপেটাম। এরপরে আসবো যে এই ট্যাপেটামের পরের যে অংশটা রয়েছে ওটা হচ্ছে মাইক্রোস্পোর মাতৃকোষ। ওটা বলা এটা কি না, স্পোরাঞ্জিয়াস থেকে যখন মাইক্রোস্পোর ডেভেলপমেন্ট করছে তখন দেখতে পাচ্ছ যে প্রমিনেন্ট নিউক্লিয়াস সহ যে অঞ্চলটা রয়েছে একে আমরা বলছি মাইক্রোস্পোর বা মাইক্রোস্পোরাল মাতৃস্পোর বা মাইক্রোস্পোর মাদার সেল ডেভেলপমেন্ট করে। এবার আমরা জানবো এই যে স্পোরাঞ্জিয়াস থেকে মাইক্রোস্পোর মাদার সেল কীভাবে সৃষ্টি হচ্ছে। এখানে দেখো যে স্পোরাঞ্জিয়াস টিস্যু বা রেণুধর কলা থেকে কিভাবে বলা হয়েছে তাহলে মাইক্রোস্পোর মাদার সেল তৈরি হচ্ছে, অর্থাৎ পরাগ রেণু যে উৎপত্তি লাভ করবে যেখান থেকে সেটা কিভাবে সৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে দেখো লাইন অফ ডিহাইশন, যেটা আমি স্টোমিয়াম বলেছিলাম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ওয়াটার যে ল্যাক করছে বা কমে যাচ্ছে, ফলে দেখো এটা হচ্ছে এপিডার্মাল লেয়ার, এর পরেরটা হচ্ছে এন্ডোথেসিয়াম। দেখো দুটো ব্রেক করে গিয়ে এখান থেকে স্টোমিয়াম বা লাইন অফ ডিহাইশনস থেকে এই পোলেনগুলো তখন বাইরে বেরিয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, অর্থাৎ আমি যেখানে বলেছিলাম যে রিফারেন্স লোবের মধ্যে কটা 1 2 3 4 থিকা ছিল, কিন্তু ম্যাচুরেশনের সময় দেখতে পাচ্ছ দেখো 1 2, অর্থাৎ দুটো থিকা আমরা দেখতে পাচ্ছি। তাই এখানে বলা হয়েছে সেপারেটেড কোনো আমি থিকাটা এখানে দেখতে পাবো না ম্যাচুরেশনের সময়। তো সেক্ষেত্রে আমাদের যে লেয়ারটা ডিভিশন হয়ে গিয়ে তখন দেখতে পাচ্ছ যে পোলেনটা এখান থেকে বাইরে বেরোবে। কেমন?